ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভাঙন, ফুলগাজী ও পরশুরাম উপজেলার এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত। সুনামগঞ্জে নৌকাডুবে 3 জন নিখোঁজ। কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বললেন আইজিপি। অভিযুক্তদের বিরুদ্ধে চলছে তদন্ত প্রক্রিয়া। এবং সার্বজনীন পেনশন কর্মসূচির প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনে অংশ নেওয়া নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে 10 জন আহত। দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি জেলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা করি। শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ভারী বৃষ্টিপাত ও উজানের পানির ঢলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভাঙন দেখা দিয়েছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। 2 উপজেলার আজকের এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। উত্তরাঞ্চলের তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ছে। খাগড়াছড়িতে টানা বর্ষণে সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সড়ক ডুবে যাওয়ায় সাজেক ভ্যালিতে প্রায় 6 শতাধিক পর্যটন আটকা পড়েছেন। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। ফেনীতে ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 4টি স্থান ভেঙে ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, নদীর পানি এখনও বাড়ছে। রাত 1টা পর্যন্ত মুহুরী নদীর পানি বিপদসীমার 130 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এখন পর্যন্ত ফুলগাজীর 3টি ও পরশুরামের 1টি স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। এতে উত্তর দৌলতপুর ও দক্ষিণ দৌলতপুর গ্রাম প্লাবিত হয়েছে। পানি বাড়লেও বাঁধের আরও কয়েকটি অংশে ভাঙনের আশঙ্কা রয়েছে। 2 উপজেলার আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সমীক্ষা করা হয়েছে এই জন্য আমরা 50 কোটি টাকার উপরে প্রকল্প হলে পরে আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করি, যাতে করে এটা সঠিকভাবে আমরা কার্যক্রম গ্রহণ করতে পারি। উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীতে দ্বিতীয়বারের মতো পানি বাড়ছে। তিস্তার কাউনিয়া পয়েন্টে পানি বিপদসীমা অতিক্রম করেছে। এ কারণে জেলার অন্য নদ নদীতেও পানি বেড়ে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে ভাঙন। গঙ্গাছড়া উপজেলার লক্ষ্মীচারী ইউনিয়নের বাগেরহাট, ইচলির চর, শঙ্করদহ চর, কোলকন্দ ইউনিয়নের পূর্ব বিনবিনা, নোয়ালী চরের প্রায় 1000 পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডালিয়া ব্যারেজের সব গেট খুলে রাখা হয়েছে। তিস্তা ছাড়াও দেশের উত্তরাঞ্চলের ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা 24 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। খাগড়াছড়িতে টানা বর্ষণে সাপমারা এলাকায় সড়কের পাশে পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে প্রায় 4 ঘন্টা খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ ছিল। তবে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে ভোরে পাহাড় ধসের ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা বাসগুলো আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় সাজেক ভ্যালিতে প্রায় 6 শতাধিক পর্যটক আটকা পড়েছে। মধ্যরাত থেকে বাগাইহাট বাজারে পাহাড়ি ঢলের পানি বাড়ায় সড়ক এবং বেইলি ব্রিজ তলিয়ে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি। দর্শক, এই মুহূর্তে কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে পানি বৃদ্ধির খবর জানাচ্ছেন প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে উজান থেকে নেমে আসে পাহাড়ি ঢল আর টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতে কিন্তু উত্তর অঞ্চলের সব কয়টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তো আমি এই মুহূর্তে আছি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায়। এখানে কিন্তু আসলে এইবার ফের দ্বিতীয় দফায় কিন্তু আসলে কিছুটা বন্যার আশঙ্কা করছে স্থানীয়রা। তবে পানি বৃদ্ধির সাথে সাথে বেড়েছে দুর্ভোগ। সবচেয়ে বেশি দুর্ভোগ হয়েছে যে বিভিন্ন এই চরবাসী যারা আছে তাদের মধ্যে কিন্তু বিশুদ্ধ পানি এবং শুকনো খাবার সংকট দেখা দিয়েছে। একই সাথে কিন্তু তারা গবাদি পশু নিয়ে একদম বিপাকে পড়েছে। আসলে পানি কিন্তু এছাড়াও শহরের মধ্যে কিন্তু কিছুটা প্রবেশ করেছে। ইতিমধ্যে শহরে কিন্তু শতাধিক পরিবার কিন্তু পানিবন্দী রয়েছে। আপনাকে যদি আসলে বলি যে আসলে শহরে পানি যেমনটা বৃদ্ধি পেয়েছে তেমনটাই আসলে এইভাবে যদি পানি বৃদ্ধি অব্যাহত থাকে তাহলে কিন্তু বন্যা কবলিতরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমি উপজেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে আসলে বানবাসীদের জন্য তাদের পর্যাপ্ত পরিমাণ শুকনো খাবার এবং নগদ অর্থের বরাদ্দ রয়েছে। তবে তারা এটি বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এই ছিল আজকের কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে বন্যার সর্বশেষ খবর। লতিফুর, আপনাকে ধন্যবাদ।
দর্শক, চলে যাচ্ছে পরের সংবাদে। সুনামগঞ্জের দোয়ারা বাজারে সুরমা নদীতে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকা ডুবে মা শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৪ জনকে। সকালে দোয়ারা বাজার উপজেলার আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদীতে এই মর্মান্তিক নৌকাডুবির ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকাল 10টার দিকে ডিঙ্গি নৌকায় আজমপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা নারী ও শিশুসহ 7 জন আজমপুর খেয়াঘাট সংলগ্ন সুরমা নদী পার হতে গিয়ে প্রচণ্ড স্রোতের কবলে পড়ে নৌকাডুবিতে নিখোঁজ হন। তাৎক্ষণিক দোয়ারা বাজার থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে শিশুসহ 4 জনকে উদ্ধার করা হলেও 3 জন নিখোঁজ রয়েছেন। দোয়ারা বাজার থানার ওসি বদরুল হাসান জানান, উদ্ধার অভিযান চলমান রয়েছে। দর্শক, এবার সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি আবু হানিফ। জি ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে সুনামগঞ্জের ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলের পানিতে কিন্তু ইতিমধ্যে সুনামগঞ্জের সবকটি নদ নদী এবং হাওরের পানিগুলো বৃদ্ধি পেয়েছে। আপনারা জানেন যে নিচু এলাকাগুলো কিন্তু প্লাবিত হয়েছে। এর মধ্যে সুরমা নদীর পানি কিন্তু গত যে সকালের যে আপডেট ছিল বিপদসীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেটি কিন্তু 3 সেন্টিমিটার কমে এখন কিন্তু 24 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি একদম সুরমা নদীর পারে পৌরসভার যে পশ্চিম হাজিপাড়া এলাকা রয়েছে, আমি সেখানে আছি। আপনার মাধ্যমে মাই টিভি দর্শকদেরকে আমি দেখাতে চাই যে এই যে পানি কিন্তু সুরমা নদীর পার দিয়ে কমতে থাকলো, সেগুলো কিন্তু হাওরে গিয়ে দেখা যাচ্ছে যে হাওর পাড়ের যেই গ্রামগুলো আছে, নিচু এলাকাগুলো আছে, সেগুলো প্লাবিত হচ্ছে। তবে সারাদিন বৃষ্টি না হয় কিন্তু সুরমা নদীর পানি কমেছে। এবং রাত্রে যদি বৃষ্টি হয়, যে আবহাওয়া অধিদপ্তর যেমনটি জানিয়েছেন যে আগামী 4 দিন এরকম বৃষ্টিপাত থাকতে পারে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে, যার ফলে বন্যার পরিস্থিতি কিন্তু পরবর্তীতে আবারও খারাপ হতে পারে যদি বৃষ্টিপাত না হয় এবং উজান থেকে নেমে আসা যে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত না হয়, তাহলে সুনামগঞ্জে কিন্তু বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হবে। আর যদি বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু অবনতির দিকে যাবে। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সুনামগঞ্জে পানি বৃদ্ধি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের সর্বশেষ। হানিফ, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিনে অবিরাম বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি তরে শেরপুরের ঝিনাইগাতির মহারশী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক স্থানে বাঁধ ভেঙে কমপক্ষে 30 গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে। ঢলের পানি প্রবেশ করেছে উপজেলা শহরের প্রধান বাজার সহ বিভিন্ন অফিস ও বাড়িঘরে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। শেরপুর জেলার নালিতাবাড়ির ভোগাই নদীর খালভাঙ্গা এলাকায় ভাঙন দেখা দিয়েছে। অপরদিকে শ্রী বরদী উপজেলার সোমেশ্বরী নদীতেও ব্যাপকভাবে পানি বৃদ্ধি পেয়েছে। পাহাড়ি জেলা বান্দরবানে বৃষ্টির কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলে আতঙ্কে রয়েছে সাঙ্গু নদীর পাশে ও পাহাড়ের পাদদেশে বসবাসকারী বাসিন্দারা। যে কোনো সময় পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন স্থানীয়রা। শহরের কালাঘাটা, বালাঘাটা, ইসলামপুর, হাফেজখোনা, বনরূপা পাহাড় সহ উপজেলার বিভিন্ন এলাকার লক্ষাধিক মানুষ তাই আতঙ্কে দিন কাটাচ্ছে। এদিকে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে শহরে মাইকিং করছে প্রশাসন। কোনো ব্যক্তির দায় পুলিশ বাহিনী নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। পুলিশের আইজি বলেন, তিনি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার তদন্ত প্রক্রিয়া চলছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশে পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান। সংগঠন থেকে এটা কখনো এর দায় আমরা নেই না। এটা ব্যক্তির দায়। যেভাবে এটার তদন্ত প্রক্রিয়া চলছে, এই তদন্ত প্রক্রিয়া অনুযায়ী এটা নিষ্পত্তি হবে। কক্সবাজারের চকরিয়া এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে জিম্মি করে ঘের দখল, অপহরণ সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত 4 সন্ত্রাসীকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে র্যাব 15 কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে র্যাব ফোর্সেস আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম জানান, র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব 15-র একটি আভিযানিক দল চকরিয়া থানার কোরালখালী এলাকায় অভিযান পরিচালনা করে সন্ত্রাসী ও ডাকাত দলের প্রধান বেলাল হোসেন তাদের সহযোগীদেরকে গ্রেপ্তার করে।
এলাকায় আধিপত্য বিস্তারের জন্য বিভিন্ন জায়গা থেকে তারা সশস্ত্র সন্ত্রাসী ভাড়া করে নিয়ে আসতো। কখনো তারা হত্যার হুমকি দিয়ে বিভিন্ন ধরনের মুক্তিপণ এবং চাঁদাবাজি করে বেড়াতো। সিরাজগঞ্জের রায়গঞ্জে চালককে হত্যা করে অটো ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এই ঘটনায় রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে এবং পুলিশ ঘটনায় জড়িতদের আটকে তৎপরতা শুরু করেছে। মাগুরায় অজ্ঞাত পরিচয়ের এক যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মাগুরা শহরের দড়ি মাগুরা এলাকায় পুকুর পাড়ে এক যুবকের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সর্বজনীন পেনশন কর্মসূচির প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে মানববন্ধনে অংশ নেওয়া নিয়ে কর্মকর্তাদের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। তাদের মধ্যে 4 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুপুর 12টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ডিরেক্ট অফিসার অ্যাসোসিয়েশন নামে অফিসারদের একটি নবগঠিত সংগঠন একটি ব্যানার নিয়ে আন্দোলনরত বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগ দিতে চাইলে প্রথমে বাদানুবাদ ও পরে দুই গ্রুপ হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সময় প্লাস্টিকের চেয়ার নিয়ে উভয় গ্রুপ হামলা ও পাল্টা হামলা চালালে আহত হয় বেশ কয়েকজন। অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার প্রতিশ্রুতি সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে কর্মবিরতির পালন করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। জবি প্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর ইকবাল কবির জাহিদ বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করে জবি প্রবি শিক্ষক সমিতির দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা বর্জন করা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন বাতিলের দাবিতে পূর্ণ দিবস কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীরা 15 দিনের ডাকা এই কর্মসূচির দ্বিতীয় দিনে তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন। প্রধানমন্ত্রীর দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক কর্মচারীরা। অর্থ মন্ত্রণালয় কর্তৃক সর্বজনীন প্রত্যয় স্কিম প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনে কর্মবিরতি এবং কুবি উপাচার্য অধ্যাপক ডক্টর AFM আব্দুল মঈন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামানের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে কর্মবিরতি এবং 26তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক সমিতি। জামালপুরের মাদারগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যানের মুক্তির দাবিতে অনির্দিষ্টকালের হরতাল শুরু হয়েছে। সকাল থেকে মাদারগঞ্জ উপজেলায় হরতাল কর্মসূচি শুরু করে উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর কর্মী সমর্থকরা। হরতালের সমর্থনে উপজেলার বিভিন্ন স্থানে ও জামালপুর মাদারগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সমর্থকরা। হরতালের কারণে সকল প্রকার যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। সিলেটে ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের বিমানবন্দর এলাকায় ট্রাক ও প্রাইভেট কার সংঘর্ষে সাংবাদিক আব্দুস সবুর স্ত্রী সহ নিহত হয়েছেন। এই ঘটনায় তার স্ত্রী রাহেনা আক্তারও ঘটনাস্থলে নিহত হয়েছেন। রাতে স্ত্রী সহ সাংবাদিক সবুরের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুরো জেলা জুড়ে শোকের ছায়া নেমে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ওসি। ভারী বৃষ্টিতে রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের 16 নং টিলা নুরুর দোকানের সামনে সড়ক ভেঙে ব্লক হয়ে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্নর ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছান উপজেলা নির্বাহী অফিসার আমিনুল এহসান খান। এ সময় তিনি জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভারী বর্ষণে জনসাধারণকে নিরাপদ স্থানে ফিরিয়ে আনতে প্রচারণা করা হচ্ছে। এছাড়া উপজেলা 4টি ইউনিয়নে 9টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। অন্যদিকে অতি বৃষ্টির কারণে রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কের ফুরমন এলাকা নামক স্থানের মেইন সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার সমিতি ও কর্মচারী ইউনিয়ন। ত্রিমুখী এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছে একাডেমিক অচলাবস্থা। এর ফলে গতকাল থেকে বন্ধ সব ধরনের ক্লাস পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ের সকল দাপ্তরিক কাজ। শিক্ষক সমিতি কার্যালয়ে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিশ্ববিদ্যালয়ের সব দাপ্তরিক কাজ থেকে বিরত থেকে অফিসার সমিতির কার্যালয়ে অবস্থান করেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। 3 দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে বেড়েছে জনদুর্ভোগ। সকাল থেকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। টানা বৃষ্টি হওয়ায় এখনো নগরীতে বিভিন্ন এলাকায় জমে রয়েছে পানি। পতেঙ্গা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম জানান, 24 ঘন্টায় চট্টগ্রামে 82 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও 2 থেকে 3 দিন এই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এদিকে টানা বৃষ্টিতে নগরীর বাকলিয়া, চাঁদগাঁও, কাপাসগোলা, হালিশহর সহ বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে নগরবাসীর বেড়েছে দুর্ভোগ। এদিকে বর্ষায় চট্টগ্রাম শহরের পাহাড়গুলোতে মাটি নরম হয়ে ধসের আশঙ্কা করলেও এখনো পর্যন্ত চট্টগ্রাম নগরীতে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি। চট্টগ্রাম নগরের সুলক বহর এলাকায় আক্তারুজ্জামান ফ্লাইওভার থেকে নামার সময় কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে রাশেদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পাঁচলাইশ থানার উপপরিদর্শক জানান, ফ্লাইওভার থেকে নামার সময় দুর্ঘটনাবশত মোটরসাইকেল থেকে পড়ে যায় রাশেদ। এ সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছর পূর্তি উদযাপিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব চট্টগ্রামের আয়োজনে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে জামাল খান রোড থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও আরিফিন সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রহমান নাসির উদ্দিন। চট্টগ্রামে 11টি টাটা 909 বাস নিয়ে যাত্রা শুরু করল চট্টলা ঢাকা চাকা এক্সপ্রেস কাউন্টার ভিত্তিক এসি বাস সার্ভিস। সোমবার চট্টগ্রাম নগরের হোটেল আক্রাবাতে এই কাউন্টার ভিত্তিক এসি বাস সার্ভিসের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ আহমদ, নিটল মোটরস লিমিটেডের সেলস ও মার্কেটিং মহাব্যবস্থাপক এস.এম. আতিকুর রহমান, চট্টগ্রাম বিআরটিসি এর মেট্রো আরটিসির পরিচালক মাসুদ আলম। এবারে আমাদের কৃষি। টাঙ্গাইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপসি আমন আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এই বীজ ও সার বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন ও সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য সানোয়ার হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আক্তার। নড়াইলে লোহাগড়া উপজেলায় 3 দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা হয়েছে। লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। লোহাগড়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক মোহাম্মদ আশেক পারভেজ সহ আরও অনেকে। বুড়িগঙ্গা নদীতে সাঁতার কাটতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল কামরাঙ্গীর চর খোলামোড়া ঘাটে শাওন নামে এক যুবক নদীতে লাফ দিয়ে সাঁতারে কাটতে গিয়ে নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নদীতে তলিয়ে যাবার পর প্রথমে নৌকার মাঝিরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল 2 ঘন্টা পর তার লাশ উদ্ধার করতে সক্ষম হয়।
আশুলিয়ায় 247 বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাবচার। কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানায়, সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাবচারের একটি দল আশুলিয়া বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা বেশ কিছুদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থানে হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাফার, ধামরাই, আশুলিয়া সহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল। বরিশালের মুলাদির জয়ন্ত নদী থেকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর মুলাদি থানা পুলিশের যৌথ অভিযানে ভোলা থেকে মাদারীপুর যাওয়ার পথে 19টি ড্রাম থেকে 11,40,000 পিস গলদা চিংড়ির রেণুপোনা জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ নদীতে অবমুক্ত করা হয়েছে। এ সময় 11 জনকে আটক করা হয়। আটককৃত 11 জনকে মোট 49,000 টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোচ পরিচালনা করেন মুলাদি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএসটিআই অনুমোদনহীন দি ওয়েভ অফ চিটাগং নামক এক প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে 50,000 টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন বিএসটিআই এর ফিল্ড অফিসার মাহফুজুর রহমান ও জেলা এনএসআই এর প্রতিনিধি সহ সাংবাদিকরা। নড়াইল পৌরসভার আগামী 2024-25 অর্থ বছরের জন্য 81,81,81,881 টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। দুপুরে নড়াইল পৌরসভার কার্যালয়ের সভাকক্ষে বাজেট ঘোষণা করেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। বাজেট পড়ে শোনান নড়াইল পৌরসভার হিসাবরক্ষক মোহাম্মদ সাইফুজ্জামান। বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,31,81,881 টাকা। উন্নয়ন খাতে 1,50,00,000 টাকা এবং প্রকল্প খাত থেকে 54 কোটি টাকা আয় দেখানো হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ভারতের সাথে অসম চুক্তি করে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করে। গতকাল ময়মনসিংহে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এই কথা বলেন। ময়মনসিংহ মহানগর দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক শাহ ওয়ারেস আলী মামুন সহ আরও অন্যান্যরা। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় 2 দফা দাবিতে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে গেছেন সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির 1-এর প্রায় 6% কর্মকর্তা কর্মচারীরা। এতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হওয়ার আশঙ্কায় রয়েছে সাধারণ গ্রাহক। সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির 1-এর আওতায় গ্রাহক রয়েছে 5.5 লাখ। সকাল 10টা থেকে সিরাজগঞ্জের পল্লী বিদ্যুৎ সমিতির 1 সদর কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন চাকরি বিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের 2 দফা দাবিতে কর্মবিরতি পালন করছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীরা। দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো সকাল 9টা থেকে ফরিদপুরের কানাইপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের সামনে কয়েকশো শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন। পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতন বৈষম্য, মানহীন ও নিম্নমানের মালামালের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসন সহ অভিন্ন চাকরি বিধি এবং চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সকালে বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির পোলঘাট এলাকায় প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। চাঁদপুরে রাসেলস ভাইপার সাপের উপদ্রব প্রতিরোধে করণীয় শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁদপুর সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হোসেন। এ সময় সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডক্টর মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শ্রীমা চাকমা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গতকাল দলীয় কার্যালয়ে খুলনা মহানগর যুবলীগ আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই কথা বলেন। খুলনা মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক MDA বাবুল রানা সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় লোকনাথ দিঘির পাড় থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়। পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকনের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাহবুবুল বাড়ি চৌধুরী, মন্টু সহ কমিটির নেতৃবৃন্দ। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন করেছেন ধামরাই উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ। শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন চেয়ারম্যান আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি MA মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল রানা সহ আরও অনেকে। টাঙ্গাইলে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের পরবর্তী প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সানোয়ার হোসেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা সহ অন্যান্যরা। মাধবপুর চুনারুঘাট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হুমকির প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার কয়েক হাজার জনতা ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরে মাথায় কাফনের কাপড় পরে মানববন্ধনে অংশগ্রহণ করে। পরে উত্তেজিত জনতা হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা। আল্লাহ হাফেজ।